আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভাবনার নতুন আরেকটি পর্বে আমি হোসেন মোহাম্মদ ইমাম আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক অম আপনারা জানেন যে অবৈধ সরকারের অম অবৈধ স ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হলো তার 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 যে ভবিষ্যৎ implication টি কি বাংলাদেশের উপর? একইভাবে তারেক রহমানকে আন্তর্জাতিক সম্প্রদায় কোন চোখে দেখে এটি এবং তার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের ভূমিকা ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে? সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলব। তো আমরা একটু তারেক রহমানের আসলে আ আন্তর্জাতিক সম্প্রদায়ের তো কি চোখে দেখে সেটা আমরা আলোকপাত করব। তার পরিপ্রেক্ষিতে একটু জানি যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আমরা জানি তার যে পড়াশোনা তিনি অ স্নাতক শেষ করতে পারেননি। তিনি ব্যবসা শুরু করেছেন খালেদা জিয়ার ১ম আমল থেকেই। এবং রাষ্ট্রীয়ভাবে কিভাবে আমরা জানি যে কোকো লঞ্চ, ড্যান্ডি ডাইং সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে তারা করেছেন এবং কিভাবে আ অর্থবিত্তের মালিক হয়েছেন এবং ৯১ সালের ঘটনাপ্রবাহ জানি। পরবর্তীতে তাকে একেবারে হঠাৎ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বানিয়ে দেওয়া হলো। দলের মধ্যে সুপারসিড করেছে। তার জন্য একটি পদ তৈরি দেওয়া হলো। সেটিও আমরা জানি বিএনপি যখন খালেদা জিয়া ১ থেকে ৬ সাল যখন ক্ষমতায় ছিলেন। বিশেষ করে এটি আমার কথা না। এটি আন্তর্জাতিক যারা বাংলাদেশের বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত, যুক্তরাজ্য, ইউরোপ এবং চায়না সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন সময় কি বলেছেন এবং সেই বিষয়ে আন্তর্জাতিক পত্রিকাগুলোতে কি রিপোর্ট এসছে, সেই আন্তর্জাতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলব। আপনারা জানেন যে তখন তারেক রহমান ১ থেকে ৬ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলেও আসলে ক্ষমতার বিকল্প আরেকটি কেন্দ্র তারেক রহমান গড়ে তুলেছিলেন। সেটির নাম হচ্ছে হাওয়া ভবন। যেটি আপনারা জানেন সেটি ক্ষমতা, দুর্নীতি, আ অম ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির প্রতীক হয়ে উঠেছিল। এবং তারেক রহমান তার কর্ণধার। যার জন্য হাওয়া ভবন যেমন কুখ্যাতি অর্জন করেছে, একইভাবে তারেক রহমান নিজেও তাকে এই যে পাকিস্তানের আ সাবেক রাষ্ট্রপতি এবং বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির মতো তারেক রহমানকেও মিস্টার 10% ডাকা হয়। তো এটা আপনারা জানেন যে এবং এটা প্রমাণিত বিভিন্ন তারেক রহমানের অবৈধ অর্থ সম্পদ উপার্জন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক তার যে সিমেন্স কোম্পানি সহ অন্যান্য কোম্পানির অভিযোগ এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে এফবিআইয়ের এজেন্ট ডেবরার সাক্ষী হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সাক্ষী দিয়ে যাওয়া এবং তার পরিপ্রেক্ষিতে প্রায় ৳৪০ কোটি বিদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধার করে আনা। তো পরবর্তী আমি কেন এই কথাগুলো বলছি? তারেক রহমান ক্ষমতার অপব্যবহার একদিক থেকে তার ৩ টি বিষয়ে আমি কথা বলব। তার ব্যক্তিগত অবৈধ সম্পদ অর্জন, কিভাবে আম বাংলাদেশে জঙ্গিদের উত্থানে এবং অন্য পাশের দেশ এবং আ অ বাংলাদেশ জঙ্গিবাদী উত্থানে এবং পাশের দেশগুলো বিশেষ করে ভারতসহ কিভাবে জঙ্গিদেরকে দিয়ে আরেকটি রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং রাজনৈতিক অপোজিশনকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আ গ্রেনেড দিয়ে এবং হত্যাযোগ্য করে তাদেরকে বিনাশ করে দেওয়ার চক্রান্ত। আমরা জানি তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনে মিটিং করে ২০০৪ সালে ২১শে অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে দিনে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আ যুদ্ধের আরজিএস গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইবি রহমান সহ ২৪ জনকে হত্যা করা হয়েছে। টার্গেট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা। সেটি যে এই অপারেশনে অংশ নিয়েছে আপনারা জানেন যে আ হরকাতুল জিহাদ নেতা জঙ্গি মুফতি হান্নান এবং মাওলানা তাজউদ্দিন যারা তার ১৬৪ ধারা জবানবন্দিতে বলেছে। সেই মিটিংয়ে হাওয়া ভবনে কে ছিল? তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, বিএনপির শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, যুদ্ধাপরাধী জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং বঙ্গবন্ধুর খুনীরা ছিল। বঙ্গবন্ধুর খুনীরা তখন বিদেশ থেকে এসছে। ডালিম ফারুকরা, ডালিম এবং রশিদরা। তো এই যে একটি, একটি নেক্সাস, নেক্সাস কাদের? জঙ্গিদের নেক্সাস, পাকিস্তানপন্থীদের নেক্সাস, পাকিস্তানি সেখানে অস্ত্র এবং এই যে গ্রেনেড সাপ্লাই দিয়েছে। এই আরজিএস গ্রেনেডটি পাকিস্তানের।
ছিল সেনাবাহিনী বা পাকিস্তান উৎপাদন করে। তা অন্যদিক থেকে যুদ্ধাপরাধীরা জামাতিরা যুক্ত। পুরো সেই ৭১-এর নেক্সাস, পুরো নেক্সাসটি পলিটিক্যালি আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া। পরবর্তীতে আমরা দেখলাম সারা দেশে জঙ্গি উত্থান এবং যখন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে সিলেটের মাজারে জঙ্গিরা হামলা করে আহত করলো, তখন পশ্চিমারা পুরা আ এর আগে তারা জঙ্গি উত্থানকে অস্বীকার করবার চেষ্টা করেছে পার্লামেন্টে, যুদ্ধাপরাধী নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী এবং মুজাহিদরা। তারপরে পশ্চিমা বিশ্বে টনক নড়ল যখন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা করার চেষ্টা করা হলো। তিনি আহত হলেন। যখন সারা দেশে ৫০০ জায়গায় বোমা হামলা হলো একই দিনে ৬৩ জেলায়। এই যে এই ঘটনা প্রবাহর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি একটি তার বার্তা পাঠায়, যেটি পরবর্তীতে আমরা জানি যে সে তার বার্তা তারেক রহমানকে ভয়ংকরভাবে তাকে দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতার অপব্যবহারকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং বিপজ্জনক ব্যক্তি হিসাবে, এবং যেটি এফবিআই এর জেমস অফ মরিয়াটির রিপোর্ট এবং এফবিআই রিপোর্টের প্রতি যেটি যুক্তরাজ্যকেও সাবধান করা হয়েছে এবং অন্যান্য পশ্চিমা বিশ্বকেও সাবধান করা হয়েছিল তারেক রহমান সম্পর্কে। তাকে একদম ভয়ংকর এবং এবং একটি গণতন্ত্রের জন্য এবং সভ্যতার জন্য তাকে একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম ব্যক্তি যাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাকে স্যাংশন দেওয়া হয়েছে, তার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেটি এখনো প্রত্যাহার হয়েছে কিনা আমি আসলে আদৌ জানি না। সেটি সেই রিপোর্টটি যখন উইকিলিক্স, আপনারা জানেন যে একজন সাংবাদিক অস্ট্রেলিয়ান জুলিয়ান অ্যাসাঞ্জ যখন তার উইকিলিক্সের মাধ্যমে আমেরিকার যে গোপন তার বার্তাগুলো যখন প্রকাশ করে দিলেন, সারা পৃথিবীতে আলোড়ন তুলে দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন চক্রান্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্রের কিভাবে সারা পৃথিবীতে চক্রান্ত করছে, সারা পৃথিবীতে এই বিষয়গুলো প্রকাশিতগুলো পরে আমরা জানি তাকে হয়রানি করবার জন্য বহু চেষ্টা করেছেন তিনি। পরে দীর্ঘদিন ১০ বছর যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। এটা আজকে আলোচনার বিষয় না। এবার বুঝতে পারেন। পরিপ্রেক্ষিতে আবার আমরা দেখতে পাই যে পাকিস্তান এবং চীনের সহায়তা, পাকিস্তানের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে দিয়ে ১০ ট্রাক অস্ত্র চট্টগ্রামে এবং মোট বগুড়ায় ৩ ট্রাক অস্ত্র, এরকম অস্ত্রগুলা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের পাঠানোর জন্য এবং বাংলাদেশের জঙ্গিদের ব্যবহার করে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা হুমকির মুখে ফেলবার চেষ্টা করেছে তারেক রহমান। এখানেও ভারতও তার বিরুদ্ধে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। অন্যদিকে তাইওয়ানকে চীন তাইওয়ানকে তার ভূখণ্ড তাইওয়ান একটি স্বশাসিত অঞ্চল হলেও তাইওয়ানকে চীন তার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। কিন্তু কি করলেন খালেদা জিয়া এবং তারেক রহমান তাদের যোগসাজশে সেখানে একটি তাদেরকে তাইওয়ানকে স্বীকৃতি দিয়ে সেখানে একটা দূতাবাস খুলেছেন। তো এই যে আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রতি যে ভীত সন্ত্রস্ত এবং তাকে যে মানে কূটনীতি, মানে স্থিতিশীলতা, সভ্যতা, গণতন্ত্রের জন্য হুমকি মনে করে, সেটি কিন্তু এখনো কাটেনি। তিনি যদিও ২০০৮ সালে রাজনীতি করবেন না বলে চিকিৎসার জন্য বিলেতে চলে গেলেন, যুক্তরাজ্যে তিনি বসবাস করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে তিনি বর্তমান যা অবস্থা, এখনো তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করতে পেরেছেন তেমনটি বোঝা যায় না। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছিল। আমির খসরু মাহমুদ এবং মির্জা ফখরুল, এবং লন্ডন থেকে তার মেয়ে জাইমাকে পাঠিয়েছেন তিনি। এবং তিনি তার মানে তিনি তার যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার হয়নি, এবং তিনি তিনি কোনোদিন কোনো গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী, এমপি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিংবা রাজা তাদের সাথে কোনোভাবে কানেক্টেড আমি তাকে দেখিনি, এবং কোনো আন্তর্জাতিক পত্রিকায় তারেক রহমানকে তারেক রহমান একটি সাক্ষাৎকার দিয়েছেন এমন দেখা যায় না, এবং তাকে নিয়ে কোনো ইতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে এমনও কেউ বলতে পারবেনি। তো এই যে তার সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, অথচ বিএনপি তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবছে, এবং অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের কোটি কোটি ডলার খরচ করে
কোটি, কোটি ডলার খরচ করে অর্থ সম্পদ খরচ করে শুধু দ্বিপক্ষীয় সফর বলছে, যদিও বাংলাদেশ চূড়ান্তভাবে অপমানিত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করেনি, পাত্তা পায়নি। উল্টা ব্রিটিশ আ সাবেক ব্রিটিশ মন্ত্রী এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিকীকে ভুয়া দুর্নীতির মামলায় অভিযুক্ত করতে গিয়ে আরো ব্রিটেনের বুকে বাংলাদেশকে খাটো করেছেন। এটি ব্রিটিশরা স্বাভাবিকভাবে ভালো চোখে দেখছে না, যখন অলরেডি ব্রিটেনের যে যে দুর্নীতি বিষয়ক যিনি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে ইন্ডিপেন্ডেন্ট যিনি যে অ্যাডভাইজার লরি মগনাস ইনভেস্টিগেট করে দেখেছেন যে টিউলিপ সিদ্দিকীর কোনো অবৈধ সম্পদ অর্জনের কোনো প্রমাণ তারা পায়নি। তার মানে হলো ব্রিটেন কিন্তু এটি ভালোভাবে নেয়নি, যার পরিপ্রেক্ষিতেই এর প্রভাব হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কিন্তু অবৈধ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেননি। মূলত এই খালেদা জিয়ার পরামর্শেই তাদের ইউনূসের সেফ এক্সিটের অংশ হিসাবে এবং প্রভুদের প্রেসক্রিপশন সব তুলে দেওয়ার অংশ হিসাবে তারেক রহমানের সাথে মিটিং করে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ভেবেই তার সাথে মিটিং করলেন। কিন্তু মিটিং করলে কি হবে? মিটিং করে কি আ ইউনূস যে ধূর্ত, বিএনপি কি তার যে তারা যে মনে করছে খুব সহজে ক্ষমতা পেয়ে যাবে, ক্ষমতা তাদের তুলে দিবে। আর ক্ষমতা তুলে দিলেই হয় না। ক্ষমতা চালানোর জন্য যে আন্তর্জাতিক কূটনীতি, পড়াশোনা, রাজনৈতিক প্রজ্ঞা, যেটি অতীতে খালেদা জিয়াও তেমন প্রমাণ করতে পারেনি। তাও খালেদা জিয়ার যেটুকু রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা আছে, তারেক রহমানের তার কোটি ভাগের ১ ভাগও নেই। তারেক রহমানের যে ভারত, চায়না, পাকিস্তান ছাড়া আমার মনে হয় না তারেক রহমানের কোনো গ্রহণযোগ্যতা আছে। ভারত যারা আন্তর্জাতিক প্লেয়ার, ভারত, ইউরোপ, চায়না, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এই কিংবা জাপান, এই রাষ্ট্রগুলা যারা প্রভাবশালী, এই রাষ্ট্রগুলোতে তারেক রহমানের কোনো প্রভাব আছে, গ্রহণযোগ্যতা আছে, এটা কেউ মনে করে না। এটা বিএনপির একেবারে যাদের কোনো পড়াশোনা নাই, বিএনপির ডাই হার্টেড কর্মী সবাই থাকতে পারে, সব দলেরই আছে। যাদের কোনো পড়াশোনা, তারা হয়তো অতি আবেগের আতিশয্যে হয়তো দাবি করতে পারেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারা প্রার্থী ঘোষণাই করতে পারেন, তাকে প্রধানমন্ত্রী বানিয়েও দিতে পারেন। কিন্তু আন্তর্জাতিক সমর্থন ছাড়া একটি সরকার, একটি দল চালানো আর একটি রাষ্ট্র চালানো, সরকার প্রধান হিসেবে রাষ্ট্র চালানো এক বিষয় না। কারণ বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ না, পৃথিবীর একটি অংশ। সেখানে কূটনীতি, বাণিজ্যিক সম্পর্ক আম এবং গ্লোবাল প্লেয়ারদের হেজিমনি, সেগুলার সাথে টেক্কা দিয়ে বঙ্গবন্ধু কন্যা খালেদা জিয়াও সেটি করতে পারেননি। অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে তিনি পারেননি। তিনি ভারতের কাছ থেকে হিস্যা আদায় করতে পারেননি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চায়না বলেন, ইউরোপ বলেন, তাদের কাছ থেকে বাংলাদেশকে ওইভাবে তুলে ধরতে পারেননি। ওইভাবে বাংলাদেশের জন্য ওইভাবে কোনো বাংলাদেশের ভাবমূর্তিকেও ওইভাবে আ তুলে ধরতে পারেনি। নিজেকে ওই আন্তর্জাতিক পর্যায়ে ওইভাবে প্রমাণ করতে পারেনি। যতটা আন্তর্জাতিক পর্যায়ে বঙ্গবন্ধু কন্যা সমাদৃত ছিলেন, তিনি আলোকিত ছিলেন আন্তর্জাতিক। আ আমরা সেটি জলবায়ু সম্মেলন বলি, জাতিসংঘ বলি, বিভিন্ন দ্বিপক্ষীয় সফর বলি, প্রতিটি ক্ষেত্রে তিনি আলোকিত ছিলেন। সেই খালেদা জিয়া তাকে যারা বঙ্গবন্ধু কন্যাকে খালেদা জিয়ার সমপর্যায়ে রাখতে চান, তারা সেটি খালেদা জিয়াই সেটি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করতে পারেননি, আমরা দেখছি। আর তারেক রহমান তো রাজনীতিতে যতই তার উপদেষ্টারা সাম্প্রতিক সময়ে তাকে কিছু আ লিখিত বুলি দিচ্ছেন। তিনি যদিও কিছু নিজেকে খুব ভালো আ ভালো আগের যে আ তা কিছু লিখিত কিছু ভালোভাবে কথা উপস্থাপন করবার চেষ্টা করছেন। কিন্তু তারেক রহমানের অতীত খুব আ অতীত সবাই জানে। তিনি হাওয়া-ভবনে বসে বাংলাদেশকে কিভাবে ১ থেকে ৬ কিংবা তারও আগে বাংলাদেশকে কিভাবে আম দুর্নীতি, জঙ্গিবাদ এবং রাজনৈতিক যেটিকে আ পলিটিক্যাল আ আ ক্রিপ্টোক্রেসির তিনি মূর্ত প্রতীক। বাংলাদেশের ক্ষেত্রে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অর্থনীতির জন্য তিনি কতটা নিরাপদ এবং কতটা যোগ্য নেতা, সেটি আ সাম আ সকল মানুষের মধ্যে সন্দেহের অবকাশ আছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সেটি সন্দেহের অবকাশ, যেটি আমরা বিলেতে এত বছর পরেও তার কোনো আ মেইন বিলেতের কোনো কোনো আন্তর্জাতিক
গণমাধ্যমেও তার সেটি প্রভাব দেখি না, কিংবা বিলেতের কোনো রাজনীতিতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার কোনো কানেকশন দেখি না, গ্রহণযোগ্যতা দেখি না। আমার কাছে মনে হয় এই, এই যে তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনো কালো তালিকাভুক্ত, সেটি তারা কিভাবে দূর করবেন এবং এই ইমেজ নিয়ে তিনি কিভাবে ভবিষ্যতে দলের আ আ প্রধানমন্ত্রী বা আ দলের প্রধানমন্ত্রীর ভাবনায় থাকবেন, কিংবা দেশের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশকে বা কি দিবেন? আ বা বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশের আ কপালেই বা কি দুর্গতি এবং কি অন্ধকার নেমে আসবে, সেটিই আসলে চিন্তার অবকাশ আছে বলে আমি মনে করি। আপনাদের কোনো যুক্তি থাকলে আপনারা দিতে পারেন, যদি কোনো পাল্টা যুক্তি থাকে। সবাইকে ধন্যবাদ।